সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু বলো, কমেন্ট করো। ওকে, শোনা যাচ্ছে, ঠিক আছে। বেশ, আশা করি স্ক্রিনটা ভিজিবল রয়েছে প্রত্যেকের কাছে। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের আলোচনা। তো দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে থিঙ্কিং প্রসেস অফ হিউম্যান, অর্থাৎ মানুষের যে চিন্তনের যে প্রক্রিয়া, তো সেই চিন্তন প্রক্রিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটা টপিক, একটু মন দিয়ে সবাই শুনবে ক্লাসটাকে, আশা করি ভালো লাগবে। ওকে, তো দেখো, চিন্তন। প্রথম আসি, এই যে চিন্তন জিনিসটা কি? চিন্তন মানে হচ্ছে কোনো কিছুকে চিন্তা করা, ঠিক আছে? কোনো কিছু চিন্তা করা, সেটাকেই চিন্তন বলা হয়। আমরা কখন কোনো বিষয় নিয়ে চিন্তা করব? কখন? সব সময় কি মানুষ চিন্তা করে? আমরা কি সব সময় কোনো চিন্তা করি? সব সময়তে দেখো, আমরা কিন্তু কোনো চিন্তা কিন্তু করি না। আমরা তখনই চিন্তা করি যখন আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি। ধরো তোমার কোনো একটা অঙ্ক মিলছে না, সেই সমস্যাটা কিভাবে সমাধান হবে সেটাকে নিয়ে তুমি চিন্তা শুরু করলে। তোমাকে তোমার কোনো একটা কাজ পড়ে গেল, সেই কাজটাকে কিভাবে তুমি করবে সেটাকে নিয়ে চিন্তা করলে। তোমাকে হয়তো কালকে কোথাও যেতে হবে, সেখানে কোথায় কিভাবে যাবে সেটা নিয়ে তুমি চিন্তা শুরু করলে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই যে চিন্তন বা চিন্তা করা, সেটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কিভাবে? আমাদের সমস্যা থেকে এটার উৎপত্তি হচ্ছে। জীবনে প্রথম যখন কোনো একটা সমস্যা আসবে, সেই সমস্যা থেকে কিন্তু সৃষ্টি হয় চিন্তনের, ঠিক আছে? থিঙ্কিং। তাহলে থিঙ্কিংয়ের প্রথম স্টেজ কি? প্রথম স্টেজ হচ্ছে প্রবলেম। ওকে, প্রবলেম বা কোনো সমস্যা থেকে চিন্তন কার্যকর হয়। এবার দেখো, এই যে চিন্তন, সেটা কি ধরনের প্রক্রিয়া হয়? মনে রাখবে, এগুলো থেকেই প্রশ্ন আসে। চিন্তন সেটা এক প্রকারের মানসিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। মানসিক প্রক্রিয়ার মধ্যে পড়বে। মানসিক প্রক্রিয়া কেন? কারণ আমরা চিন্তন যেটা করছি সেটা কোনো সেটা পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট জিনিস, সেটা কোনো স্ট্যাচুর মতো নয় যেটাকে আমরা স্পর্শ করতে পারবো, ছুতে পারবো। হ্যাঁ, সেটা মানসিক প্রক্রিয়া, টোটালটা আমাদের মাথার মধ্যে হচ্ছে চিন্তনটা, ঠিক আছে? আমাদের মন সেখানে অংশগ্রহণ করছে, এটাকে মানসিক প্রক্রিয়া বলা হয়। আর দেখো, চিন্তন হলো এক প্রকারের মানসিক আচরণ। মনে রাখবে, চিন্তনকে মানসিক আচরণ বলা হচ্ছে। মূলত চিন্তনের সৃষ্টি হয় যখন আমরা কোনো সমস্যায় পড়ি, অর্থাৎ সমস্যা থেকে চিন্তনের সৃষ্টি হয়, এই লাইনটাও মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন হয়। যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই, তখন আমরা সেই সমস্যাটির সমাধান করার জন্য যে মানসিক প্রক্রিয়া ঘটায়, সেটি হলো চিন্তন, ঠিক আছে? দেখো, সেটি হলো চিন্তন। আচ্ছা, এই চিন্তন প্রক্রিয়া ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ কোনো একটা সমস্যায় ধরো তুমি পড়লে, হ্যাঁ, সেটাকে তুমি যেরকমভাবে সেই সমস্যাটার সমাধান চিন্তা করবে, প্রত্যেকে যে সেইভাবেই সমস্যাটার সমাধান চিন্তা করবে তেমন কিন্তু নয়। হ্যাঁ, ঠিক যে কারণে দেখবে এক একজনের চিন্তা এক এক রকমের হয়, তাই না? তাহলে এই যে চিন্তন প্রসেসটা, সেটা এক এক ব্যক্তির কাছে এক এক রকম। তুমি তোমার কোনো একটা কাজে সমস্যা হলো, তুমি একভাবে চিন্তা করবে, তোমার ভাই হয়তো অন্যভাবে চিন্তা করবে। তো প্রত্যেক ব্যক্তিভেদে চিন্তন প্রক্রিয়া আলাদা হয়, এটা মনে রাখবে। চিন্তনের কাজ শুরু হয় সমস্যা থেকে। যেহেতু চিন্তন কোনো সমস্যাকে সমাধান করে, তাই চিন্তনের অপর নাম সমস্যা সমাধানমূলক আচরণ, মনে রাখবে। আর তাহলে আমরা সমস্যা সমাধানমূলক আচরণ বলতে কি বুঝি? চিন্তনকে বুঝি, ঠিক আছে? দেখো, যে কোনো ব্যক্তি যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন সে সেই সমস্যা থেকে বের হওয়ার পথ খোঁজে। বারংবার সে প্রচেষ্টা এবং ভুল করতে থাকে, এবং এক সময়ে সে সঠিক লক্ষ্যে পৌঁছায়। চিন্তনকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি, যথা কি কি? এক হচ্ছে মূর্ত চিন্তন, দুই হচ্ছে বিমূর্ত চিন্তন, ঠিক আছে? এবার দেখো, এই যে মূর্ত চিন্তন, এই জিনিসটা কি? মূর্ত চিন্তন, মূর্ত কথার অর্থ হচ্ছে, এটাকে বলা হয় কংক্রিট থিঙ্কিং। কংক্রিট থিঙ্কিং বা মূর্ত চিন্তন, আমরা সেই সমস্ত চিন্তনগুলোকে মূর্ত চিন্তনের মধ্যে ফেলতে পারি যেগুলোকে আমরা ধরতে ছুঁতে পারবো। যেমন ধরো, মূর্ত চিন্তনের মধ্যে কি পড়বে? যে তোমার চোখের সামনে তুমি এখানে দুটো বল দেখতে পাচ্ছ, আর আরেক জায়গায় এখানে দুটো বল তুমি নিজে দেখতে পাচ্ছ, কিন্তু চোখের মাধ্যমে দেখতে পাচ্ছ তুমি। তো এখানে দুটো বল দেখতে পাচ্ছ, এখানে দুটো বল দেখতে পাচ্ছ, তোমাকে বলা হলো মোট কয়টা, তুমি দেখে বললে চারটে। এটা হচ্ছে মূর্ত চিন্তনের উদাহরণ, কারণ সমস্যাটাকে তুমি প্রত্যক্ষণ করতে পারছো।
আর বিমূর্ত চিন্তন কোনটা, তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে ধরো তোমার বাম হাতে দুটি বল আছে, ডান হাতে দুটি বল আছে, তাহলে মোট তোমার হাতে কয়টি বল আছে? তুমি তখন উত্তর দিলে চারটে। এখানে কিন্তু বল নেই, তোমার হাতে কিন্তু আদেও বল নেই। সে বলেছে ধরে নাও, সাপোজ করতে বলেছে, সাপোজ বলেছে সে। অর্থাৎ তুমি মনে মনে ভাবছো যে হ্যাঁ এখানে দুটো বল আছে, এখানে দুটো বল আছে, মোট মিলে চারটে বল আছে। এটাকে তুমি ভেবে নিলে, ঠিক আছে, এটাকে তুমি ভেবে নিলে। তো এই ধরনের চিন্তনটাকে আমরা বিমূর্ত চিন্তন বলছি, যে চিন্তনটার মধ্যে আমরা কোনো বস্তুকে ধরতে ছুঁতে পারবো না। যেমন বলা হলো তোমাকে বিশেষ বিশেষ যে কোনো প্রকারের কল্পনা, সেই কল্পনা, সব কল্পনা কিন্তু এই বিমূর্ত চিন্তনের মধ্যে পড়ে। ধরো তোমাকে বলা হলো ধরো তুমি তোমার পাখির মতো ডানা আছে, তুমি আকাশে উড়ে বেড়াচ্ছ। তো এই ধরনের জিনিসগুলো বিমূর্ত চিন্তনের মধ্যে পড়ে, যেগুলো কল্পনা, ঠিক আছে। বিমূর্ত চিন্তনের উদাহরণ কি, যে কোনো প্রকারের কল্পনা, সেই কল্পনাকে বিমূর্ত চিন্তনের উদাহরণের মধ্যে ফেলা হয়। এরপরে আসি, দেখো মূর্ত চিন্তন। মূর্ত বিষয়বস্তুকে নিয়ে চিন্তা করা, অর্থাৎ যে জিনিসটাকে আমরা ধরতে ছুঁতে পারবো, যে সমস্ত বিষয়বস্তু আমাদের চোখের সামনে রয়েছে বা যেগুলো বাস্তবসম্মত, সেই বিষয়বস্তুগুলোকে নিয়ে চিন্তন করাই হচ্ছে মূর্ত চিন্তন। যেমন এই যেটা উদাহরণে বললাম, তোমার হাতে বল দিয়ে দেওয়া হলো দুটো এবং দুটো, তখন দেখে বলা হলো যে গুণে বলো কয়টা, সেটা তুমি হাতে করে করে গুনছো বলগুলোকে টাচ করে, একটা দুটো তিনটে চারটে। এটা হচ্ছে মূর্ত চিন্তনের উদাহরণ। ওকে, যেমন এই যে ধরো এরকম একটা রুবিস কিউব দেওয়া হলো তোমাকে, এবার বলা হলো এটাকে মেলানোর জন্য। এবার এটাকে তুমি যখন মেলাচ্ছ রঙগুলো, তুমি কিন্তু হাতে রুবিস কিউব ধরে রয়েছো, তুমি রঙগুলোকে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মূর্ত চিন্তনের উদাহরণ, ঠিক আছে, কারণ বস্তুটাকে তুমি ধরতে ছুঁতে পারছো, চোখে দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর আসি বিমূর্ত চিন্তন কি না, কল্পনার ক্ষেত্রে এই ধরনের চিন্তন বেশি প্রযুক্ত হয়। যেসব বিষয়বস্তু বাস্তবে নেই বা অনুপস্থিত রয়েছে, কিন্তু তাদের সম্পর্কে চিন্তা করতে হয়, তখন সেই ধরনের চিন্তাকে আমরা বিমূর্ত চিন্তন বলি। যেমন এই যে এরকম একটা ডানাওয়ালা ঘোড়া, ঠিক আছে, যার গোটা শরীরে উজ্জ্বল আলো বের হচ্ছে আর ডানা, এরকম ডানা আছে, সে আকাশে উড়ে যেতে পারে, এরকম রূপকথার গল্পের এমন কোনো ঘোড়া। এবার একটু দেখো, বাস্তবে এই ঘোড়ার কিন্তু উপস্থিতি নেই, তাই তো, বাস্তবে কিন্তু এই ঘোড়ার উপস্থিতি নেই, কিন্তু আমরা কল্পনা করতে পারছি এটাকে। তো এই যে কোনো একটা ঘোড়া যে ডানা মিলে আকাশে উড়ে যাচ্ছে, এই যে কল্পনা করা, এটাকে বিমূর্ত চিন্তন বলা হচ্ছে, ঠিক আছে। মনে রাখবে, একটা শিশু জীবনের প্রথম পর্যায়ে এসে কিন্তু সে বিমূর্ত চিন্তন করতে পারে না। আচ্ছা, তো তারপরে দেখো, বিমূর্ত চিন্তন কিন্তু প্রত্যেকটা শিশু জীবনের প্রথম স্তর থেকে, প্রথম অবস্থা থেকে কিন্তু করতে পারে না। তো এই ধরনের কল্পনাগুলোকে চিন্তা করাকে আমরা বিমূর্ত চিন্তন বলি, যেটা আমাদের বাস্তবে নেই। মূলত দেখো, যে কোনো গাণিতিক সমস্যা, তোমাকে a+b² সূত্র বলা হলো, সেখানে তুমি একটা এই সূত্রটাকে ভেবে তুমি কোনো একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমকে তুমি সলভ করতে পারলে। তো এই যে গাণিতিক সমস্যাটাকে তুমি মাথার মধ্যে সলভ করলে চিন্তা করে, সেটা হচ্ছে বিমূর্ত চিন্তন। হ্যাঁ, তোমাকে বলা হলো যে 26টা থেকে 6টা বাদ চলে গেল, কয়টা আছে? তুমি বললে 20টা আছে। এখানে তোমার হাতে কোনো কিছু অঙ্ক কষতে হয়নি, তুমি মুখে মুখে হিসাব করে বললে। তো এটাও কিন্তু বিমূর্ত চিন্তনের উদাহরণ, ঠিক আছে। তো বিভিন্ন গাণিতিক সমস্যার ক্ষেত্রে, বিভিন্ন রূপকথার কল্পনার ক্ষেত্রে, কল্পনার জগতে আমরা কিন্তু এই বিমূর্ত চিন্তনকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন এই যে হতে পারে কোনো চকলেট দিয়ে তৈরি কোনো নদী, পাহাড়, গাছ, এরকম এই জিনিসগুলো বাচ্চারা যেগুলো কল্পনা করে থাকে, এগুলো সব বিমূর্ত চিন্তনের উদাহরণ, বিমূর্ত চিন্তনের উদাহরণ। আচ্ছা, শুরু হয় কখন? মনে রাখবে, মানুষের জীবনে যখন বয়স হয় 11 বছর, 11 বছরের অধিক, 11 বছরের পরবর্তী সময় থেকে কিন্তু বিমূর্ত চিন্তন শুরু হয়। দেখো, চিন্তনের বৈশিষ্ট্য কি রয়েছে? মানসিক প্রক্রিয়ার ফলাফল। চিন্তন একটা মানসিক প্রক্রিয়া, এটা কিন্তু একান্তভাবে মনে রাখবে, চিন্তন মানসিক প্রক্রিয়া। আচ্ছা, কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর ক্ষেত্রে চিন্তন করতে গেলে পর্যাপ্তভাবে সচেতন থাকা দরকার, সেই জন্য চিন্তন কিন্তু একটা সচেতন প্রক্রিয়ার মধ্যেও পড়ে। দেখো, যে কোনো জিনিস নিয়ে তুমি যখন চিন্তা করছো, তুমি ধরো ভাবছো যে কালকে তোমাকে কলকাতা যেতে হবে কোনো একটা কাজের জন্য, কিভাবে যাবে, সেটা কিন্তু তুমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতে পারবে না, তোমাকে জেগে থেকে সচেতনভাবে কিন্তু সেই জিনিসটাকে ভাবতে হচ্ছে। তোমাকে একটা কোনো কঠিন অঙ্ক দেওয়া হলো, তুমি সেই অঙ্কটার সমাধান কিভাবে করবে সেটাকে ভাবছো, সেই অবস্থাতেও কিন্তু তুমি সচেতন অবস্থায় আছো, তোমাকে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সেই জিনিসটাকে ভাবতে পারছো না।
ঠিক আছে। 3 নম্বর দেখো, সৃজন ক্ষমতা, কল্পনা শক্তি এবং যুক্তি প্রদানের দক্ষতা চিন্তনের উপর নির্ভরশীল। অর্থাৎ কে কতটা ভালোভাবে সৃজনশীল উপস্থাপন করতে পারছে, কে কেমন কল্পনা করতে পারছে, হ্যাঁ, কে কোন জিনিসে লজিক্যালি কথাবার্তা বলছে, সেই সব ক্ষেত্রে চিন্তন, মানে চিন্তা ছাড়া আমরা কোনো কাজই কিন্তু করতে পারি না। বিষয়বস্তুর উত্থাপন বা গভীরভাবে বিশ্লেষণ এর ক্ষেত্রে চিন্তনে সহায়তা করা। যেমন এই যে আমি আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি তোমাদের, এই চ্যাপ্টারটা পড়ানোর আগে বা পড়ানোর সময়ে আমার মাথায় কিন্তু সবসময় এই চিন্তাটা চলছে যে আমি কিভাবে পড়ালে তোমরা সহজে বুঝতে পারবে, কোন জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করলে তোমরা সহজে সেটাকে ধরে নিতে পারবে। তো যে কোনো বিষয়বস্তুকে যখন উপস্থাপন করি আমরা, সেটা আমি হই বা তোমরা হও, যে কোনো জিনিস যখন আমরা কাউকে বোঝাই সেই বিষয়ে, বা কোনো একটা কঠিন বস্তুকে গভীরভাবে যখন বিশ্লেষণ করি সেই বিষয়ে, সব সময় আমাদের চিন্তা কিন্তু কার্যকর হয়। কোনো নির্দিষ্ট ক্ষেত্রে পূর্ব অনুমান করতে এবং আকাঙ্ক্ষার স্তর নির্ধারণে চিন্তন প্রধান সহায়ক। যেমন ধরো তুমি আকাশে মেঘ দেখলে, বিকেলবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ কোনো বান্ধবীর বাড়িতে বেড়াতে, তুমি আকাশে মেঘ দেখতে পেলে, তো তুমি দেখলে যে তুমি ছাতাটা নিয়ে যাও। তো এই যে অনুমান করলে তুমি যে আকাশে মেঘ দেখে যে ফেরার সময় বৃষ্টি হতে পারে, সেই অনুমানের ভিত্তিতে তুমি ছাতা নিয়ে এলে। এখানেও তো তোমাকে চিন্তা করতে হলো, হ্যাঁ, তো যে হ্যাঁ আকাশে মেঘ করে আছে, বৃষ্টি হতে পারে, এই যে চিন্তাটা করলে। তো কোনো জিনিসের পূর্ব অনুমান করতেও কিন্তু চিন্তনের প্রয়োজন হয়। চিন্তন হলো মতামত প্রকাশ, বিচারকরণ এবং বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। নির্দিষ্ট কোনো স্থান, কোনো শ্রেণী, বিষয়বস্তুর বৈশিষ্ট্য পর্যালোচনার ক্ষেত্রে চিন্তন সহায়তা করে। মানব জীবনের উদ্ভূত সমস্যায় চিন্তনের সৃষ্টি করে। আমরা প্রথমেই বললাম যে কোনো প্রবলেম, সমস্যা থেকেই কিন্তু চিন্তনের উৎপত্তি। যে কোনো সমস্যা, তার সমাধান কিভাবে হবে সেটা থেকেই চিন্তনের উৎপত্তি। এবার মনে রাখবে এই যে চিন্তন প্রক্রিয়া যেটা রয়েছে, এই চিন্তন, এটি একটি ক্ষণস্থায়ী প্রক্রিয়া। অর্থাৎ তোমার কোনো একটা বিষয় নিয়ে প্রচুর চিন্তা হচ্ছে, ধরো কালকে পরীক্ষা আছে, তোমার একটা বিশাল চিন্তা কিভাবে হবে, কি প্রশ্ন আসবে। কিন্তু দেখো পরীক্ষাটা যখনই মিটে যাবে, সেই পরীক্ষা মিটে যাওয়ার পরে কিন্তু তোমার আর চিন্তা কিন্তু মনের মধ্যে থাকবে না। ভালো খারাপ যাই হোক, পরীক্ষাটা চিন্তাটা কিন্তু চলে যাবে। তারপরে অন্য চিন্তা আসতে পারে যে হ্যাঁ রেজাল্ট কেমন হবে, এবার সেই চিন্তা আসতে পারে, কিন্তু সেই চিন্তাটাও রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে কেটে যাবে, তাই তো। তো এই যে চিন্তন প্রক্রিয়া, একই প্রকারের একটাই চিন্তন মানুষের জীবনে ছোটবেলা থেকে একদম সারা জীবনে একই চিন্তন চলে তা কিন্তু নয়। ছোটবেলাতে যেমন আমাদের চিন্তন হতো, আমরা চিন্তা করতাম যে কিভাবে আজকে স্কুল যাব না, হ্যাঁ, কিভাবে আমরা বললে মা একটা সাইকেল কিনে দেবে আমাকে, কিভাবে বললে বাবা চকলেট এনে দেবে, হ্যাঁ, এই জিনিস চিন্তা করতাম। এই বয়সে এসে বর্তমানে আমাদের চিন্তা আলাদা। তো চিন্তন কিন্তু ক্ষণস্থায়ী প্রক্রিয়া এবং এটা পরিবর্তনশীল প্রক্রিয়া, সব সময় পরিবর্তন হয় চিন্তার। আচ্ছা, তারপরে দেখো, চিন্তন প্রক্রিয়া দ্বারা কোনো ব্যক্তি তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সাময়িক ধারণা লাভ করতে পারে। ঠিক আছে, তো কী অবস্থায় সে রয়েছে বর্তমানে, তার পারিপার্শ্বিক অবস্থা, হ্যাঁ, ধরো কোনো একজন ব্যক্তি সে রাত্রিবেলা অন্ধকার জায়গা দিয়ে যাচ্ছে, ঝোপঝাড় রয়েছে, তো সে চিন্তন করতে পারে যে এই ঝোপঝাড়ের মধ্যে সাপ ব্যাঙ থাকতে পারে, তো টর্চ নিয়ে যাওয়া ভালো। এটাও চিন্তা, তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে চিন্তা করলো। ব্যক্তির প্রাকচেতন স্তরের সঙ্গে চিন্তন বিশেষভাবে সম্পর্কযুক্ত। সমস্যার গভীরতার উপরে মানুষের চিন্তনের গভীরতা নির্ভরশীল। অর্থাৎ সমস্যা যত গভীর হবে, চিন্তা তত বেশি হবে। হ্যাঁ, যে সমস্যা থেকে আমরা জানলাম চিন্তন সৃষ্টি হয়, সমস্যা যত কঠিন হবে, চিন্তা আমাদের তত গভীর হবে, তত বেশি চিন্তা আসবে মাথার মধ্যে। দেখো, চিন্তন আসলে মানব জীবনের সৃজন ক্রিয়া, যার সঙ্গে বুদ্ধিমত্তার একটা সম্পর্ক বর্তমান। এই যে যাদের আইকিউ বেশি, যাদের বুদ্ধিমত্তা বেশি, তাদের এই যে চিন্তনের ক্ষমতাটাও বেশি, তারা যে কোনো সমস্যার সমাধানকে দ্রুত চিন্তা করে কিন্তু বের করতে পারে, যাদের আইকিউ এর পরিমাণটা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে। চিন্তন একটি নির্বাচনধর্মী ক্রিয়া, যা সমস্যার সমাধানে মানুষের মস্তিষ্কে উদ্ভব হয়। এই যে এখানে বলা আছে নির্বাচনধর্মী ক্রিয়া, মানে কি? মানে হচ্ছে যে এই যে চিন্তন প্রক্রিয়াটা, সেটা নির্বাচিতভাবে ঘটে। অর্থাৎ ধরো একাধিক জিনিস রয়েছে বর্তমানে চিন্তা করার আমাদের, তাই না? কিন্তু আমরা নির্দিষ্ট কোনো একটা সময়ে একটা জিনিসকে নিয়েই চিন্তা করি। ধরো কি বলবো, যে একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে তোমার পরপর 5 দিন 5টা পরীক্ষা আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। তো তোমার
চিন্তা কিন্তু একটা বিষয় নিয়েই হচ্ছে, সেটা হচ্ছে অঙ্ক পরীক্ষাকে নিয়ে। তার কারণ কি? অঙ্কে হয়তো তুমি একটু বেশি দুর্বল সেই কারণে। এবার দেখো, চিন্তা তো আমরা মনে করলে 5টা বিষয় নিয়েই করতে পারি। বাংলা পরীক্ষা কেমন হবে সেই নিয়েও চিন্তা করতে পারি, তেমনি অন্যান্য অঙ্ক, ইংরেজি সেগুলো নিয়েও চিন্তা করতে পারি। কিন্তু আমাদের মাথায় চিন্তা আসছে শুধু অঙ্ক পরীক্ষা নিয়ে, যে অঙ্ক পরীক্ষা কেমন হবে এটা নিয়ে ভয় করছে তোমার, চিন্তা আসছে, টেনশন হচ্ছে। এই যে দেখো, এতগুলো, এই যে 5টা সাবজেক্টের মধ্যে অঙ্ক বিষয় নিয়েই কেন তোমার চিন্তা হচ্ছে, তার কারণ সেটাই তুমি দুর্বল। তাহলে এটা একটা নির্দিষ্ট বিষয়কে নির্বাচন করে চিন্তাটা হচ্ছে। ঠিক সেই কারণে চিন্তনকে নির্বাচনধর্মী প্রক্রিয়া বলা হয়। হ্যাঁ, মানে একক সময়ে একটা নির্দিষ্ট বিষয়কে আমাদের মস্তিষ্ক বেছে নেয় এবং সেটাকে নিয়েই চিন্তা করে। চিন্তন হলো একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। প্রতিটা চিন্তার একটা উদ্দেশ্য থাকে। তোমার ধরো খুব চিন্তা হচ্ছে আজকে যে কিভাবে এই চ্যাপ্টারটা পড়ে তুমি শেষ করবে, তার উদ্দেশ্য একটা, কারণ উদ্দেশ্য হচ্ছে এই চ্যাপ্টারটাকে পড়ে শেষ করা। সেটা কিভাবে অল্প সময়ে করবে সেটাই নিয়েই তোমার চিন্তন। অর্থাৎ প্রতিটা চিন্তনের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। এইভাবে এগুলো থেকে প্রশ্ন দেয় যে নিচের কোনটি চিন্তনের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না। চিন্তন একটি উদ্দেশ্যহীন প্রক্রিয়া, অপশন দিয়ে দেবে, তো এটা ভুল। প্রত্যেকটা চিন্তনের নির্দিষ্ট উদ্দেশ্য আছে। যে কোনো জিনিস নিয়ে আমরা যখন চিন্তা করছি তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, যে কী কারণে আমরা চিন্তা করছি। হ্যাঁ, চিন্তন ভাষার সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমরা যখন যে কোনো কিছু বলছি, এই ধরো আমি যে বর্তমানে কথা বলছি, এই সময়তেও আমাকে চিন্তা করে কথা বলতে হচ্ছে, তাই না? আমরা যখন বন্ধুদের সাথে থাকবো তখন আমরা এক রকমের কথাবার্তা বলবো, যখন আমরা টিচারদের সাথে থাকবো তখন একরকম কথা বলবো। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম ভাষা প্রয়োগ হয়ে থাকে জীবনে। তো এই যে আমি যখন এখন পড়াচ্ছি, এখন আমাকে চিন্তা করে কথা বলতে হচ্ছে যে কিভাবে বললে তোমরা সহজে বুঝতে পারবে। তো আমি যে ভাষা উচ্চারণ করছি সেই ভাষাটা কি বলবো সেটাকে নিয়েও প্রথমে কিন্তু আমার ব্রেনকে চিন্তা করতে হচ্ছে। আমাদের প্রত্যেককে, আমরা যখন বলছি যে জল পান করবো, তুমি ধরো তোমার মাকে বলছো যে জল পান করবো জল নিয়ে আসার জন্য, তো তুমি সেখানে জল চাইবে নাকি দুধ চাইবে নাকি চা চাইবে সেটা কিন্তু তোমাকে আগে ব্রেনে চিন্তা করতে হচ্ছে। তারপরে তুমি মুখে বলছো যে জল বা চা কোনো একটা কিছু চাইলে। তো ভাষা, যে কোনো কথা আমরা যখন মুখ থেকে বলছি তার আগে ব্রেনে সেটা নিয়ে চিন্তা কিন্তু আমরা করে ফেলি অলরেডি। কিন্তু খুব সূক্ষ্ম সময়ে এই চিন্তা হয় বলে আমরা বুঝতে পারি না যে হ্যাঁ চিন্তা করলাম, তাই না? চিন্তনের অন্যতম উপাদান হলো ভাষা। ভাষা ছাড়া কিন্তু চিন্তা আমরা করতে পারবো না। দেখো, তুমি একবার ভেবে দেখো যে তুমি কোনো একটা চাইনিজ ভাষাতে কোনো কিছুকে চিন্তা করতে পারবে না। ইংরেজি ভাষাতে কোনো কিছুকে চিন্তা করতে পারবে না। চিন্তা যখন কোনো কিছু করছো, মনে মনে কোনো কিছু নিয়ে ভাবছো, সেটাকে তুমি সেই বাংলা ভাষাতেই ভাবছো, তাই না? চিন্তন মাতৃভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো, চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ের দিকে যাওয়া যায়। মূর্ত বিষয় যেমন কি, ধরো আমার সামনে রয়েছে একটা টেবিল রয়েছে, তো এই টেবিলটা হচ্ছে মূর্ত বিষয়। এই মূর্ত বিষয়টাকে আমি চিন্তা করতে করতে আমি বিমূর্ত দিকে চলে গেলাম, যে টেবিলটার উপরে আমি বসে পড়লাম, টেবিলটা ডানা নিয়ে আকাশে উড়ে চলে গেল আমাকে নিয়ে। এই যে দেখো, মূর্ত থেকে বিমূর্ত কল্পনা করতে পারলাম আমরা। তো চিন্তার মাধ্যমে মূর্ত জিনিস থেকে বিমূর্তের দিকে আমরা যেতে পারি। ঠিক আছে, এবার আসবো চিন্তনের মূল দুটো শ্রেণী বিভাগ। একটাকে বলা হয় অভিসারী চিন্তন আর অন্যটাকে বলা হয় অপসারী চিন্তন। অভিসারী আর অপসারী কি, এই জিনিসটা দেখো। অভিসারী মানে হচ্ছে একত্র বা সমষ্টিগত। তোমরা ফিজিক্সে পড়েছো না, অভিসারী আলোক রশ্মি গুচ্ছ, অপসারী আলোক রশ্মি গুচ্ছ। অভিসারী মানে কি, এই যে বিভিন্ন আলোক রশ্মি একটা কেন্দ্রের দিকে আসবে বিভিন্ন দিক থেকে, তাই তো? এটাকে বলা হয় অভিসারী। চিন্তনের ক্ষেত্রেও তাই। আর অপসারী কোনটা, যে একটা বিন্দু থেকে বিভিন্ন দিকে আলোক রশ্মি যখন বেরিয়ে যাবে, এটাকে অপসারী বলা হয়। হ্যাঁ দেখো, অভিসারী মানে একত্র বা সমষ্টিগত, একসঙ্গে, অর্থাৎ এক স্থানে বোঝায়। অপসারী মানে ছড়িয়ে পড়া, বিস্তৃতি ঘটা, চারিদিকে বিচ্ছিন্ন অবস্থাকে বোঝানো হয়। অভিসারী চিন্তন, যেটাকে ইংরেজিতে বলা হয় কি, মনে রাখবে, কনভার্জেন্ট থিঙ্কিং। দুই প্রকারের হয়, কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট। তো কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে অভিসারী চিন্তন। দেখো, যেসব সমস্যার নির্দিষ্ট সমাধান আছে সেই সব সমস্যা সমাধানের জন্য যে চিন্তন ক্ষমতার প্রয়োজন তাকে অভিসারী চিন্তন বলে। ঠিক আছে, যেমন কি ধরো কোনো একটা নির্দিষ্ট সমস্যা যার নির্দিষ্ট সমাধান আছে, সেটাকে ধরো কোনো একটা বলা হলো যে 2 + 4 সমান কত, তুমি যোগ করে বললে 6, এটা হচ্ছে অভিসারী চিন্তন। তোমাকে বলা হলো যে এই পৃথিবীতে যত নাম্বার আছে সমস্ত নাম্বারের যোগফল কত, এটা তো কখনোই এই সমস্যাটার সমাধান কখনোই হবে না, সমাধান করা যাবে না, কারণ নাম্বার তো নির্দিষ্ট নয়, অনন্ত রয়েছে। তো এটা তখন অপসারী চিন্তনের মধ্যে পড়বে। ঠিক আছে, তো সেই রকম ব্যাপার। আবার অন্য আর একটা সহজভাবে বললে আমরা বলতে পারি, মনে রাখবে, যে যখন কোনো একটা সমস্যার একটাই সমাধান হয় সেটাকে আমরা অভিসারী চিন্তন বলি।
মানে যখন কোনো একটা সমস্যাকে, ধরো কোনো একটা অঙ্ককে তুমি নির্দিষ্ট একটা পদ্ধতিতেই করতে পারলে, তার মানে অঙ্কটা করার সময় তুমি অভিসারী চিন্তন করেছো। আর কোনো একটা অঙ্ককে তুমি বিভিন্ন পদ্ধতিতে করলে, যে এই যে 2 + 4 = 6, এটাকে তুমি এখানে 2টো দাগ টানলে, এখানে 4টে দাগ টানলে 6টা, এই পদ্ধতিতেই তুমি করতে পারলে, এটা হচ্ছে অভিসারী। যখন তুমি এই পদ্ধতিতে অঙ্কটা করলে, আবার হাতের আঙুল গুনে তুমি অঙ্কটা করলে, হ্যাঁ, আবার ধরো তুমি অন্য কোনোভাবে ছবি এঁকে অঙ্কটা করলে, এরকমভাবে দিয়ে লিখলে 6টা, এরকমভাবে। তো এইগুলো যখন বিভিন্ন 1টা 2টো 3টে পদ্ধতিতে করলে, তার মানে তুমি এখানে করছো কি অপসারী চিন্তন। তো একটা সমস্যা যখন একটাই সমাধান হবে, সেটাকে অভিসারী চিন্তন বলা হয়। যখন একটা সমস্যার একাধিক সমাধান হয়, তখন সেটাকে অপসারী চিন্তন বলা হয়। আচ্ছা দেখো, অপসারী চিন্তন যেসব সমস্যার নির্দিষ্ট কোনো সমাধান নেই, যে একটাই সমাধান এমন না, যেসব সমস্যার সমাধানের জন্য যে চিন্তন ক্ষমতার প্রয়োজন, তাকে অপসারী চিন্তন বলে। ঠিক আছে, এই পদ্ধতি প্রয়োগ করে আমরা আমাদের চিন্তনকে প্রসারিত করতে পারি। মনে রাখবে, এই যে অপসারী চিন্তন, এর সাথে আমাদের সৃজনশীলতা জড়িত। সৃজনশীলতা, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কিসের সাথে জড়িত? তাহলে অপসারী চিন্তনের সাথে কিন্তু জড়িত। এই পদ্ধতি প্রয়োগ করে আমরা আমাদের চিন্তনকে প্রসারিত করতে পারি। হ্যাঁ, নতুন নতুন ধারণা সৃষ্টি করতে পারি। সৃজনশীলতা মানে কি? মানেই তো তাই যে নতুন কোনো জিনিসকে তৈরি করা, সেটাকেই সৃজনশীলতা বলা হয়। এই প্রকার চিন্তন ক্ষমতাকে সৃজন ক্ষমতাও বলা হয়। তো এখান থেকে প্রশ্ন আসে যে সৃজনশীলতা আমাদের কোন প্রকার চিন্তনের সাথে জড়িত? মনে রাখবে, সৃজনশীলতা বা সৃজন ক্ষমতা যেটা, সেটা আমাদের অপসারী বা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের সাথে জড়িত। ঠিক আছে, দেখো, অপসারী চিন্তন আমাদের সৃজনশীলতার সাথে যুক্ত। নতুন কোনো জিনিস তৈরি করতে বা নতুন কোনো চিন্তা ভাবনা করতে সবসময় এই অপসারী চিন্তন ব্যবহৃত হয়। শিশুর অপসারী চিন্তন করার ক্ষমতা বেশি থাকে। যে শিশুর অপসারী চিন্তন করার ক্ষমতা বেশি থাকবে, সেই শিশু তত বেশি সৃজনশীল বা ক্রিয়েটিভ হবে। এই ধরনের চিন্তার প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্দিষ্ট বিষয়ের বাইরে যেতে হয়। এই ধরনের চিন্তনকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলা হয়। মানে নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করতে হয় বলে মনে রাখবে। এখান থেকেও প্রশ্ন দেয় যে অপসারী চিন্তনকে কি বলা হয়? মনে রাখবে, আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট গণ্ডি বা বক্স, তার বাইরে গিয়ে, সেটার বাইরে গিয়ে কিছু চিন্তা করা, মানে সবাই যেটা চিন্তা করছে তার থেকে একটু আলাদা কিছু চিন্তা করা, এটা কি অপসারী চিন্তন বা সৃজনশীলতা বা আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলা হয়। ঠিক আছে, এত দূর পর্যন্ত ক্লিয়ার আছে? কারোর কোনো সমস্যা আছে বলবে? এত দূর পর্যন্ত কারো কোনো সমস্যা? বোঝা গেছে? অরিন্দম, রিনা, অনামিকা, মাহফুজ, ওকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা বেশ, কোনো অসুবিধা নেই। চলো পরেরটায় যাই, এবার পরের টপিকে। দেখো, এরপরে আরও কিছু আমরা চিন্তনের ভাগ, তাহলে মূলত আমরা যে চিন্তনের ভাগ যেটা পড়ছি, তার মধ্যে এই যে অভিসারী, অপসারী, 4টে মূল জিনিস তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে মূর্ত চিন্তন, মানে জিনিসটা কি। একটা হচ্ছে বিমূর্ত চিন্তনের ব্যাপারটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার অভিসারী চিন্তনের ব্যাপারটা মনে রাখতে হবে। আর একটা হচ্ছে তোমার অপসারী চিন্তনের ব্যাপারটা মনে রাখতে হবে। মূলত এই 4টে জিনিস থেকেই প্রশ্ন বেশি দিয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন প্রকারের চিন্তন হয়, সেগুলো সম্পর্কে জাস্ট একটু ধারণা রাখবে, আর ওই 4টে সম্পর্কে ডিটেলসে তুমি নোট থেকে পড়বে। ঠিক আছে, দেখো, প্রতিফলনমূলক চিন্তন, তো এটি অন্তর্দৃষ্টি ভিত্তিক চিন্তা ভাবনার মধ্যে পড়ে। অন্তর্দৃষ্টি কি? এবার এই জায়গাটা আসতে পারে, আমরা যখন গেস্টাল্ট থিওরি পড়বো, তখন এই অন্তর্দৃষ্টির ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবো। অন্তর্দৃষ্টি বলতে আমি যদি এখন একটু বলতে যাই তোমাকে, তাহলে হবে যে কোনো একটা সমস্যার সমাধান হঠাৎ করে যখন তোমার মনের মধ্যে জেগে ওঠে, তখন সেটাকে বলা হয় অন্তর্দৃষ্টি। ঠিক আছে, কোনো একটা সমস্যার সমাধান যদি হঠাৎ করে আমাদের মনের মধ্যে আসে, সেটাকে অন্তর্দৃষ্টি বলা হয়। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে, এটি অন্তর্দৃষ্টিভিত্তিক চিন্তাভাবনা যা একটি সমস্যা সমাধানের জন্য পূর্ববর্তী অভিজ্ঞতাকে ব্যবহার করে।
তারপর আসে প্রতিফলনমূলক চিন্তন, মানে কোনো একটা সমস্যার সমাধানটা কী হবে সেটা হঠাৎ করে আমাদের মনে চলে এলো। কোনো একটা অঙ্ক মিলছে না চিন্তা করতে করতে হুট করে তোমার প্রসেসটা মনে পড়ে গেল, এগুলোকে আমরা প্রতিফলনমূলক চিন্তন, যেটা এক ঝলকে আমাদের ব্রেনের মধ্যে খেলে যায় সমাধানটা। ঠিক আছে। সমালোচনামূলক চিন্তন কি? সমালোচনামূলক চিন্তন হচ্ছে কোনো জিনিসের ভালো দিক খারাপ দিক যখন তুমি আলোচনা করছো, ধরো এই যে বলা হলো যে চঞ্চল স্যারের ক্লাসে যে ক্লাস করায় স্যার, তো তার কি কি জিনিস ভালো লাগে কি কি জিনিস খারাপ লাগে, ঠিক আছে। তো এইটা সম্পর্কে তোমাদের ধরো ক্যারিয়ার জোনের টিম থেকে জিজ্ঞেস করা হলো, স্যাররা জিজ্ঞেস করলেন, তোমরা বললে এই জিনিসগুলো ভালো লাগে এই জিনিসগুলো খারাপ লাগে। তো এই যে জিনিসটা যখন কোনো একটা টপিকের উপর আমরা সেটার ভালো দিক সেটার খারাপ দিক আমরা আলোচনা করছি, সেটাকেই সমালোচনা বলা হয়। আর এই জিনিসটা বলার সময় তোমার মাথা যে চিন্তন, যে টাইপের চিন্তনটা করলো, এই চিন্তনটাকে আমরা সমালোচনামূলক চিন্তন বলি। ঠিক আছে। কোনো কিছু সমালোচনা করার ক্ষেত্রে আমরা যে ধরনের যৌক্তিক সংযোগ আমাদের ব্রেনের মধ্যে থাকে, যে ধরনের যৌক্তিকতা সম্পর্কিত চিন্তা ভাবনা করি, হ্যাঁ, মানে যখন বলা হলো যে কেন ভালো লাগে, সেই ভালো লাগার পিছনে নির্দিষ্ট কিছু যুক্তি থাকবে যে এই এই জিনিসগুলো এই এই কারণে ভালো লাগে, বা কোনো জিনিস কেন খারাপ লাগে তার পিছনেও যুক্তি থাকবে যে এই এই জিনিস এই এই কারণে খারাপ লাগে। তো যুক্তির সাথে সম্পর্কযুক্ত হচ্ছে এই চিন্তনটা, সমালোচনামূলক চিন্তন। সমস্যা সমাধানের জন্য এটি অপরিহার্য, কারণ এটি আমাদের সমস্যা চিহ্নিত করতে এবং বিশ্লেষণ করতে, সমাধানের মূল্যায়ন করতে এবং জ্ঞাত সিদ্ধান্ত নিতে দেয়। তো সমালোচনামূলক চিন্তন মনে রাখবে সমালোচনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশ্লেষণমূলক চিন্তন, এটা কি? বিশ্লেষণাত্মক চিন্তন হচ্ছে কোনো যখন জটিল তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করে আমরা যখন কোনো চিন্তন করি, সেটাকে বিশ্লেষণাত্মক চিন্তন বলা হয়। ঠিক আছে। বিশ্লেষণাত্মক চিন্তন হলো জটিল তথ্যকে ছোট ছোট অংশে বিভক্ত করার এবং প্যাটার্ন এবং শনাক্ত করার যে পদ্ধতি, সেটাকে বিশ্লেষণাত্মক চিন্তন বলা হচ্ছে। ওকে, দেখো গিলফোর্ড, মনে রাখবে এই জায়গাটা, গিলফোর্ড, জেপি গিলফোর্ড অভিসারী চিন্তন এবং অপসারী চিন্তনের ধারণা দেন। এই যে আমরা দুই প্রকারের চিন্তন পড়লাম, যে যে সমস্ত সমস্যার একটাই সমাধান আছে সেগুলোকে অভিসারী চিন্তনের মাধ্যমে সলভ করা যায়, আর কোনো সমস্যার যদি একাধিক সমাধান আমরা করতে পারি সেখানে আমরা অপসারী চিন্তনকে কাজে লাগাই। এই যে অভিসারী চিন্তন আর অপসারী চিন্তন, এই এর শ্রেণীবিভাগটা প্রথম করেছিলেন কে? গিলফোর্ড। আচ্ছা, 2022 সালে আমাদের একটা প্রশ্ন দিয়েছিল যে একটা কাপের ব্যবহারকে নিয়ে, চায়ের কাপ, ঠিক আছে। তো একটা কাপ, একজন শিক্ষিকা তিনি তার শ্রেণীকক্ষে একটা চায়ের কাপের ব্যবহারকে বলেছিলেন, কাপ বা মগ কোনো কিছু একটা দিয়েছিল প্রশ্নের মধ্যে। তো তখন একটা ছেলে উত্তর দিয়েছিল যে আমরা এটাকে শুধুমাত্র চা পান করার জন্য ব্যবহার করি, আর একজন বলেছিল আমরা এটা দিয়ে চা, জল, দুধ সবই পান করতে পারি বা এই পানের জন্য ব্যবহার করি। তো এখানে বলা হলো যে দ্বিতীয় ছেলেটি সে কোন ধরনের চিন্তন করেছিল। মনে রাখবে, দেখো এখানে এই কাপের একটাই ব্যবহার বলছে যে কেবল চা পান, আর দ্বিতীয় যে উত্তর দিল সে চা পান, জল পান, দুধ পান, এই তিনটে জিনিসই পান করা যায় এরকম বললো। তাহলে উত্তর একটা সমাধান কে বললো? প্রথম বালকটা, এ নামক এই বালকটা। আর দ্বিতীয় নামক এই বালকটা সে একাধিক সমাধান বললো। তাহলে এই বি সে কি চিন্তন করেছিল? অপসারী চিন্তন করেছিল। ঠিক আছে। এরকম ভাবে প্রশ্ন 22 সালে এসেছিল, তোমাদেরও আসতে পারে। অভিসারী আর অপসারী চিন্তনকে এই দুটো শ্রেণীতে ভাগ করেছিলেন কে? জেপি গিলফোর্ড। অভিসারী চিন্তন এবং অপসারী চিন্তনের পার্থক্য রয়েছে কিছু, দেখো পার্থক্যটাকে একটু দেখো। তো কনভার্জেন্ট থিঙ্কিং বা অভিসারী চিন্তন একটি মাত্র সমাধান যেটিকে কেবলমাত্র সঠিক সমাধান বলে বিবেচনা করা হয়, মানে এর সমাধানে একটাই। অভিসারী চিন্তনে অ্যান্সার একটাই আসবে সবসময়। অপসারী চিন্তনে একাধিক সমাধান থাকতে পারে, যেমন এই যে চায়ের কাপের ব্যবহার কি, চা, জল এবং দুধ পানের জন্য, এটা অপসারী। আর এখানে একটাই সমাধান চা পানের জন্য, এটা হচ্ছে অভিসারী। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আচ্ছা, এই যে অভিসারী চিন্তন সেটা অবজেক্টিভ মেথডে হয়। অবজেক্টিভ মেথড মানে কি? দেখবে যখন তুমি কোনো অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন সলভ করো এমসিকিউ টাইপের, তখন যে কোনো চারটে অপশানের মধ্যে দুটো অপশানকে তুমি সিলেক্ট করতে পারো না, যে কোনো একটা অপশানকেই তোমার কিন্তু সিলেক্ট করতে হবে, তাই তো? তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে নৈর্ব্যক্তিক পদ্ধতি। এবার এই কনভার্জেন্ট থিঙ্কিংয়ে আমাদের যে কোনো একটা উত্তরকেই পাই আমরা, তাই একে নৈর্ব্যক্তিক পদ্ধতির চিন্তন বলা হয়। আর বিষয়ভিত্তিক মানে কি? তোমাকে বলা হলো যে অপসারী চিন্তন কাকে বলে। এখানে কোনো এমসিকিউ অপশন নেই। এখানে দেখো তোমরা তোমাদের বিষয় মতো এক একজন এক এক রকম উত্তর সহজে লিখতে পারছো, তো এটাকে অপসারী চিন্তন বলা হচ্ছে। এটাকে বিষয়ভিত্তিক পদ্ধতি, আমাদের ওই অনেকটা বড় প্রশ্ন লেখার মতো ব্যাপার হয়। ঠিক আছে। আচ্ছা, চিন্তার গতি ও অধ্যাবসায় প্রয়োজন হয় অভিসারী চিন্তনের ক্ষেত্রে, দ্রুত আমাদের সঠিক উত্তর দিতে হয়। আর অপসারী চিন্তনে
সৃজনশীলতা, নমনীয়তা, অনুসন্ধান প্রবণতা এইসব দেখা যায়, মানে তুমি ভেবে চিন্তে উত্তরটা দিতে পারো। হ্যাঁ, অভিসারী চিন্তন বুদ্ধিমত্তার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ যার যত বেশি আইকিউ থাকবে, মনে রাখার ক্ষমতা যার যত বেশি থাকবে, যে যত বেশি মুখস্থ করতে পারবে, সে তত এই অভিসারী চিন্তনকে বেশি কাজে লাগাতে পারবে যে কোনো প্রশ্ন সমাধানের ক্ষেত্রে। আর অপসারী চিন্তনের মধ্যে সৃজনশীলতা থাকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কতটা তুমি গুছিয়ে উত্তর বলতে পারছো, তুমি নিজের মাথা থেকে তৈরি করে উত্তরটা বলছো। বই পড়ে দেখবে ক্লাস 9-10-এ তোমরা যখন বাংলা পড়তে, বাংলা বিভিন্ন সহায়িকা থাকতো, তাই তো? সেই সহায়িকা থেকে কেউ কেউ থাকতো কি যে হুবহু সহায়িকাতে যেটা লেখা রয়েছে কোনো প্রশ্নের উত্তর সেটাকেই মুখস্থ করে নিল। আবার কেউ থাকতো কি যে বিষয়টাকে একবার পড়ে নিয়ে সে নিজের মতো করে বানিয়ে লিখলো। তো এই যে বানিয়ে লেখা সেটা হচ্ছে অপসারী চিন্তন, আর হুবহু বইয়েরটাকেই মুখস্থ করে নেওয়া এটা হচ্ছে অভিসারী চিন্তন। ঠিক আছে? তো অপসারী চিন্তন এটা সৃজনশীলতার সাথে বা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত। এটা কি বলা হয়? আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলা হয়। আচ্ছা, এবার দেখো এই যে অভিসারী চিন্তন সেটা ক্লোজ এন্ডেড সলিউশন পাওয়া যায়, বলছি জিনিসটা কি। আর অপসারী চিন্তনে ওপেন এন্ডেড সলিউশন পাওয়া যায়। দেখো এখানে দুই প্রকারের প্রশ্ন হয়, একটাকে বলা হয় ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন কোনগুলো? ক্লোজ এন্ডেড মানে হচ্ছে যার দুই মুখ বন্ধ কোনো একটা পাইপ, সেরকম যার মধ্যে জল থাকলে সেটা এর ভেতরেই আবদ্ধ থাকবে, বাইরে বেরোতে পারবে না। আর ওপেন এন্ডেড মানে কি? কোনো একটা পাইপ যার দুই মুখ খোলা আছে, অর্থাৎ এর ভেতরে জল এদিক দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে, মানে এর কোনো শেষ নেই। এবার দেখো ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন হচ্ছে সেইগুলো যার উত্তরের লিমিটেশন রয়েছে। যেমন তোমাকে বলা হলো যে 7 এর থেকে বড় সংখ্যা কোনগুলি যা 10 এর থেকে ছোট? তো প্রশ্নটা কি বলা হয়েছে? কিছু সংখ্যা তোমাকে খুঁজতে বলা হয়েছে যা 7-এর থেকে বড় কিন্তু 10-এর থেকে ছোট। এখানে উত্তরে আমরা কি পাবো? 8 পাবো আর 9 পাবো, তাই তো? এটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, কারণ এই যে 8 আর 9 এর বেশি উত্তর আমরা এখানে পাবো না। এর উত্তরের সংখ্যা 1-এর বেশি কিন্তু নির্দিষ্ট, 2, 4, 6, 8টা হতে পারে। আচ্ছা, ওপেন এন্ডেড কোয়েশ্চেনে কি বলা হলো? ওপেন এন্ডেডের ক্ষেত্রে বলা হলো 7-এর থেকে বড় সংখ্যা কোনগুলি? এবার দেখো এর কি নির্দিষ্ট কোনো সংখ্যা পাবো? 7-এর থেকে বড় সংখ্যা 10-এর ছোট, 50-এর ছোট এমন কিছু বলে দেয়নি এখানে। তো 8, 9, 10 থেকে অনন্ত ইনফিনিটি পর্যন্ত সংখ্যা পাবো যারা 7-এর থেকে বড়, তাই তো? এর কোনো শেষ নেই। তো এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চেন, অর্থাৎ যার যে প্রশ্নটার একাধিক উত্তর হতে পারে, উত্তরের কোনো শেষ নেই। বোঝা গেল আশা করি এইটুকু। দেখো মনে রাখতে হবে আমাদের ডাইভার্জেন্ট থিঙ্কিংকে কী বলা হয়? ডাইভার্জেন্ট থিঙ্কিংকে বলা হয় ক্রিয়েটিভ থিঙ্কিং। ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে অপসারী, বাংলা যদি মনে থাকে বাংলায় মনে রাখবে, কোনো অসুবিধা নেই। অপসারী চিন্তন এই যে একে বলা হয় ক্রিয়েটিভ থিঙ্কিং, এর অন্য নাম হরাইজন্টাল থিঙ্কিং এবং আউট অফ দ্য বক্স থিঙ্কিং। অপসারী চিন্তনের এই তিনটে নামকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ব্রেন স্টর্মিং এই চিন্তনের সাথে জড়িত। ব্রেন স্টর্মিং জিনিসটা কি? ব্রেন স্টর্মিং মানে হচ্ছে যখন ক্লাসে কোনো শিক্ষার্থীরা আসছে, কোনো শিশুরা আসছে পড়ার জন্য, প্রথমে পড়ার প্রতি তাদের মনোনিবেশ থাকে না, মনোযোগ থাকে না। তো সেই পড়ার প্রতি তাদের মনোনিবেশ করানোর জন্য তাদের ব্রেন স্টর্ম করতে হয়। ব্রেন স্টর্ম মানে মস্তিষ্কের মধ্যে ঝড় তুলতে হয়। অর্থাৎ কোনো প্রশ্ন করা হলো যে আচ্ছা তোমরা প্রথমেই যদি আমরা পড়াই না ঢুকি তাহলে কিছু প্রশ্ন করতে হয় এইভাবে যে তোমরা আজকে কি কি খেয়ে স্কুলে এসছো, তোমরা আজকে বাড়ি গিয়ে কি কি করবে, এই ধরনের প্রশ্নের মাধ্যমে তাদের মস্তিষ্কটাকে সক্রিয় করা হচ্ছে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এরপরে আস্তে আস্তে পড়ার টপিকে ঢুকবো। এই জিনিসটাকে বলা হয় ব্রেন স্টর্মিং করা। ঠিক আছে, মস্তিষ্ক প্রক্ষালন বলা হয় বাংলায়। দেখো তো ব্রেন স্টর্মিং কোন চিন্তনের সাথে সম্পর্কযুক্ত? অপসারী চিন্তনের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, কনভার্জেন্ট থিঙ্কিংকে কি বলা হয়? যেটাকে অভিসারী চিন্তন বলা হচ্ছে। তো এই অভিসারী চিন্তনেরও কয়েকটা কিন্তু নাম রয়েছে। অভিসারী চিন্তনের কয়েকটা নাম রয়েছে, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হয়, কারণ আমরা বিভিন্ন ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারি এই চিন্তনের মাধ্যমে।
অ্যানালিটিক্যাল থিঙ্কিং বলা হয়, যেটার মাধ্যমে অ্যানালাইসিস করি, সেই জন্য এটাকে লিনিয়ার থিঙ্কিং বলা হয় এবং ভার্টিক্যাল থিঙ্কিং বলা হয়। আচ্ছা, এই জিনিসটা মনে রাখবে, হরাইজন্টাল থিঙ্কিং আর ভার্টিক্যাল থিঙ্কিং। হরাইজন্টাল মানে হচ্ছে আড়াআড়ি এরকম চিন্তন, আর ভার্টিক্যাল মানে কি লম্বালম্বি চিন্তন এরকম। ঠিক আছে, তো ভার্টিক্যাল থিঙ্কিং হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং এর অপর নাম, হরাইজন্টাল থিঙ্কিং হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং এর অপর নাম, এটা মনে রাখবে। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো, এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর সমাধান করব। কমেন্ট করো কার কোথায় বুঝতে অসুবিধা। আচ্ছা, স্যার ব্রেন স্টর্মিং এটা আরেকবার বলুন। বেশ, রিনা বলে দিচ্ছি। আর কোনো? ব্রেন স্টর্মিং মানে হচ্ছে আমাদের ব্রেনকে, ব্রেন মানে কি, ব্রেন আর স্টোম মানে কি, ঝড় তোলা, ঝড়। তো মাথার মধ্যে ঝড় তোলা, তুমি ধরো একদম ঝিমিয়ে আছো, হ্যাঁ, পড়তে একদম মন লাগছে না, সেখানে এসেই আমি যদি বলতে লাগি তোমাকে যে চলো আজকে আমরা পেঁয়াজের তত্ত্ব পড়বো, দিয়ে পড়াতে লাগলাম, তো তোমার সে কী হবে, পড়তে বসে, ছোটোবেলার কথা বলছি, পড়তে বসে ঘুম আসবে, ঘুমিয়ে যাচ্ছ, কোনো ধরো টিউশন পড়াতে গেছো, তার পড়তে একদমই মন নেই, তুমি কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে সে উত্তর দিচ্ছেই না, সে একদম ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। তো সেরকম অবস্থা, সেই অবস্থায় কি করব, তুমি ধরো বললে আচ্ছা চলো আজকে তাহলে আমরা একটা গল্প বলি তোমাদের, হ্যাঁ, আজকে পড়াশুনো করবো না, একটা খুব মজার একটা ইন্টারেস্টিং গল্প বললে, বা হয়তো বললে চলো আজকে আমরা একটা বোর্ডের মধ্যে ছবি আঁকি, একটা ছবি আঁকলে কিছু গাছ আছে, কিছু পাখি আছে, কিছু ঘর আছে, এরকম। এবার ওইটাতে কিন্তু ছাত্রছাত্রী মানে ছোট্ট বাচ্চারা প্রাইমারি স্কুলে তারা কি করলো, ইন্টারেস্টেড হয়ে গেল, তারা ছবিটা মন দিয়ে দেখলো, খুব সুন্দর, তখন ওই যে ঘুম ঘুম ভাব, হ্যাঁ, ঝিমিয়ে পড়া, সেই জিনিসটা তাদের মধ্যে নেই, যখন তুমি ছবি ছবি আঁকছো, গান গাইছো, নাচ করছো, এই সমস্ত করছো। এবার দেখো তাদের মস্তিষ্কটা সে একদম ঘুমের মতো ঝিমিয়েছিল, সে এবার আস্তে আস্তে উত্তেজিত হচ্ছে মস্তিষ্কটা। এবারে ছবিটা দেখিয়ে বললে আচ্ছা এখানে তাহলে কয়টা গাছ আছে একটু গুনে বলো, তারা খুব আনন্দের সঙ্গে গুনে বললো যে এখানে 6টা গাছ আছে। তুমি বললে আচ্ছা পাখি আকাশে কয়টা পাখি উড়ছে, তারা গুনে বললো যে 5টা পাখি উড়ছে, এরকম। তো এর ফলে কি হলো, এই যে প্রথমে এসেই যখন তুমি তাকে বলতে যে আচ্ছা ভাওয়েল কটা, কোনগুলোকে ভাওয়েল বলে, কনসোনেন্ট কোনগুলোকে বলে, তারা উত্তর দিত না, কারণ তাদের পড়তে মন নেই। কিন্তু তুমি যখন এই যে ছবির মাধ্যমে তাদের মস্তিষ্কটাকে উত্তেজিত করলে, এবার এরপরে আস্তে 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 তুমি যখন পড়ার মধ্যে ঢুকবে, বেশ চলো তো আর একটা প্রশ্ন বলো, দেখি তো উত্তর দিতে পারো কিনা, যে সেমি ভাওয়েল কোনগুলো, তারা উত্তর দিল। এই জিনিসটাকে বলা হয় মস্তিষ্ক প্রক্ষালন বা ব্রেন স্টর্মিং, মানে শিশুদের ব্রেনটাকে পড়াশুনোর দিকে টেনে নিয়ে আসা। বোঝা গেল রিনা? আচ্ছা, আর কোনো সমস্যা নেই তো কারোর? বাকিরা, রিনা বাদে বাকি যারা রয়েছে, অনামিকা, অরিন্দম, মাহফুজ, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, চলো এবার কিছু তাহলে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করি, ঠিক আছে, অ্যান্সারগুলো করবে। আচ্ছা, তো চলো, এই যে আমাদের প্রথম প্রশ্ন, দেখো বলো 1 নম্বর প্রশ্ন, সৃজনশীলতার সাথে কোন প্রকারের চিন্তন সম্পর্কযুক্ত? কমেন্টে লেখো প্রত্যেকে উত্তরটা। উত্তরটা যখন লিখবে নম্বর দিয়ে লিখবে, যে 1-এর এ, এরকম ভাবে লিখবে, ঠিক আছে? আচ্ছা,
মেহফুজ বলছে একের এ, বাকিরা কে কি বলছে দেখি। অনামিকা বলছে এ, রিনা বলছে ডাইভারজেন্ট থিঙ্কিং। বেশ দেখি চলো। আচ্ছা, অনুসারী না অপসারী? এ কেন হবে অনামিকা? কেন্দ্র অনুসারী চিন্তন কেন? অপসারী চিন্তন হচ্ছে সৃজনশীলতার সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, অপশন বি যারা যারা করেছো তারা একদম সঠিক অ্যান্সার করেছো। তারপরেরটা করবে 2 নম্বরটা। নিচের কোন প্রশ্নটি শিশুকে নিজস্ব চিন্তনে, যাতে সে নিজে চিন্তা করে উত্তর দিতে পারে, কারোর বলা বুলি যেন সে মুখস্থ করে না বলে, নিজে উত্তর দিতে বেশি সাহায্য করবে? কম্পিউটার কে আবিষ্কার করেন? ডেস্কটপ কাকে বলে? কম্পিউটারকে দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করা যেতে পারে? কম্পিউটার কি মানব জীবনকে সহজ করে তুলেছে? তো সে নিজে ভেবে বেশ বড় পারা করে উত্তর দিতে পারবে কোন প্রশ্নটা করলে, বলো, যেন মুখস্থ বিদ্যা না হয় তার। চলো দেখি দুয়েরটা কে কি করলে। দুয়েরটা অ্যান্সার করনি? দুয়ের সি, অনামিকা বলছে সি, বাকিরা বলো। একটু ভাবো, ভেবে বলো কার কোনটা মনে হচ্ছে। ভুল হোক না, অসুবিধা কি, আমি তো আছি এখানে বসে। বলো, অনেক রাত হয়ে গেল, বলো বলো বলো, অ্যান্সার করো। দেখো এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি। ঠিক আছে, অনামিকা যেটা বললে। দেখো, কম্পিউটার কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। ঠিক আছে, এটা দেখো বইয়ের মধ্যে মুখস্থ করা প্রশ্ন। শিক্ষার্থী নিজের চিন্তা কিছু নেই যে সে চিন্তা করে বানিয়ে বলছে, এমন কিছু নেই এখানে। ডেস্কটপ কাকে বলা হলো? মনিটরটাকে ডেস্কটপ বলা হয়, বা যে ডেস্কের ওপর থাকে সেগুলোকে ডেস্কটপ বলা হয়। এখানেও সে নিজের চিন্তা কিন্তু করতে পারছে না, সে যেটা শিখেছে সেটা বললো। কিন্তু যখন বলা হলো কম্পিউটারকে দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করা যেতে পারে, এখানে দেখো প্রত্যেকে নিজের নিজের চিন্তা মতো বললো। কেউ একজন শিক্ষার্থী সে কার্টুন দেখতে ভালোবাসে, সে বলবে স্যার কম্পিউটারে আমরা সারাদিন কার্টুন দেখতে পারবো। কেউ একজন শিক্ষার্থী সে গেম খেলতে ভালোবাসে, সে বলবে স্যার আমরা কম্পিউটারে গেম খেলতে পারবো। কেউ বললো ছবি আঁকতে পারবো। দেখো নিজের নিজের মতো করে উত্তর দিতে পারলো, এই জিনিসটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, 3 নম্বরটা বলবে। আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলা হয় কোন থিঙ্কিংকে? ডাইভারজেন্ট, কনভার্জেন্ট, ক্রিটিক্যাল না অ্যানালিটিক্যাল? অ্যান্সার করো। আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলা হয় অপসারী, অভিসারী, ক্রিটিক্যাল না অ্যানালিটিক্যাল? 3 নম্বর অ্যান্সার করো। আচ্ছা চলো দেখা যাক। 3 নম্বর একটা, 3-এর এ বলছে, সবাই বলছে এ, অনামিকা, রিনা, মাহফুজ। আচ্ছা 3-এর এ একদম তাই, সঠিক উত্তর হবে ডাইভারজেন্ট থিঙ্কিং। তারপরে 4 নম্বরটা বলো। ক্লোজ এন্ডেড সিচুয়েশন পাওয়া যায় কোন চিন্তনে? ক্লোজ এন্ডেড।
চলো 4-এর বি কনভার্জেন্ট, একদম তাই, ক্লোজ এন্ডেড। আর ওপেন এন্ডেড বললে তখন উত্তর হতো ডাইভারজেন্ট। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে, দিয়ে অ্যান্সার করবে। রামকে একটি অঙ্ক বোর্ডে ডেকে সমাধান করতে দেওয়া হলো। এটা রমা হতো, হ্যাঁ ওমা হয়ে গেছে, রমা সরি, রমাকে রমাকে একটি অঙ্ক বোর্ডে সমাধান করতে দেওয়া হলো। রমা অঙ্কটিকে সঠিকভাবে সমাধান করতে পারলো। রমা পুনরায় স্যারকে জিজ্ঞেস করলো যে স্যার আমি কি অঙ্কটিকে আরও একটু সহজ পদ্ধতিতে সমাধান করে দেখাতে পারি। স্যারের অনুমতি পেলে সে অঙ্কটিকে আরও সহজ একটি পদ্ধতিতে সমাধান করে দেখালো। ঠিক আছে, অঙ্কটি করার সময় রমা যে ধরনের চিন্তন করেছিল তা হলো কোনটা, মানে দুটো পদ্ধতিতে একটা অঙ্ককে সমাধান করেছে সে। বলবে এখানে সঠিক উত্তর কি হবে মনে হচ্ছে বলো? 5-এর এ। অনামিকা, মাহফুজ সবাই বলছে, রিনা বলছে এ। একদম তাই, এখানে সঠিক উত্তর হবে এ, ডাইভারজেন্ট থিঙ্কিং হবে, সে অপসারী চিন্তন করেছিল। পরেরটা, নিম্নোক্ত কোনটি চিন্তনের বৈশিষ্ট্য নয়, অ্যান্সার করো। 6 নম্বর, চিন্তনের বৈশিষ্ট্য নয় কোনটা? ছয়ে ডি, রিনা বলছে ডি, অনামিকা কেউ কিছু বলেনি এখনো। আচ্ছা, অ্যান্সার করতে কি দেরি লাগছে কেন? তো দেখো, নিম্নোক্ত যেটি চিন্তনের বৈশিষ্ট্য নয় বলেছে, চিন্তন হলো স্থায়ী মানসিক প্রক্রিয়া, এইটাই নয়। কারণ আমরা প্রথমেই বললাম চিন্তন সেটা ক্ষণস্থায়ী বা অস্থায়ী। একটা বিষয় নিয়ে সারা জীবন চিন্তা করে যাও না। পরীক্ষা নিয়ে চিন্তা ততক্ষণই করো যতক্ষণ না পরীক্ষাটা হয়, পরীক্ষা হয়ে গেলে সেটা নিয়ে আর চিন্তা আমরা করি না। তারপরে 7 নম্বরটা বলো, চিন্তনকে কেন্দ্র অপসারী ও কেন্দ্র অনুসারী এই দুই ভাগে কে ভাগ করেছিলেন? ঝটে ঝটে অ্যান্সার করবে, দ্রুত অ্যান্সার দেবে। আচ্ছা, দেখা যাক 7 নম্বরটা কে কি অ্যান্সার করলো। 7-এর এ, সবাই বলছে 7-এর এ, একদম তাই, গিলফোর্ড হবে সঠিক উত্তর এখানে। 8 নম্বর, 8 নম্বর অ্যান্সার করো। জটিল তথ্যকে, এক মিনিট, 8 নম্বর, জটিল তথ্যকে ছোট ছোট অংশে বিভক্ত করার এবং প্যাটার্ন এবং সম্পর্ক শনাক্ত করার ক্ষমতা হলো কি? 8-এর ABCD বলো কি হবে? জটিল তথ্যকে ছোট ছোট অংশে বিভক্ত করা এবং প্যাটার্ন সম্পর্কে শনাক্ত করার ক্ষমতা। চলো, এখানে সঠিক উত্তর কি হবে দেখি। 8-এর এ বলছো সবাই, 8-এর এ, অপসারী চিন্তন। না, ভুল হলো,
এখানে সঠিক উত্তর হবে বিশ্লেষণাত্মক চিন্তন, যেখানে একটা কঠিন সমস্যাকে ছোট ছোট অংশে আমরা ছোট ছোট প্যাটার্নে বিশ্লেষণ করি, ভেঙে নিই, তাই না? শুধু কি অপসারী আর অভিসারী করলেই হবে? 9 নম্বরটা বলো, সমস্যা সমাধানের জন্য ড্যাশ চিন্তন অপরিহার্য। যে কোনো সমস্যা সমাধানের জন্য কোন চিন্তন অপরিহার্য? অপসারী, প্রতিফলন, সমালোচনা নাকি বিশ্লেষণাত্মক? সমস্যা সমাধানের জন্য অপশন বি হবে এখানে সঠিক উত্তর, প্রতিফলনমূলক চিন্তন, যেখানে অন্তর্দৃষ্টির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হঠাৎ করে আমাদের মনে চলে আসে। চলো লাস্ট প্রশ্ন আজকের, অ্যান্সার করো। শিশু সর্বপ্রথম যে প্রকার চিন্তন করতে সক্ষম হয় তা হলো কোনটা? অ্যান্সার করবে। চলো দেখা যাক লাস্টের প্রশ্নর অ্যান্সার কি এসছে। এখনো আসেনি, বলো বলো বলো, অ্যান্সার করো। শিশু সর্বপ্রথম সবার প্রথম কোন চিন্তন করে? অভিসারী, অপসারী, বিশ্লেষণাত্মক? এখানে সঠিক উত্তর হবে অভিসারী চিন্তনকে সবার প্রথমে করে শিশুরা, ঠিক আছে? কেন্দ্রিক চিন্তন বলা হয়, সমস্যা কেন্দ্রিক চিন্তন। চলো এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আশা করি নেই। আজকে যেটুকু বললাম, আমরা আজকে চিন্তনের চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। বাড়িতে রিভিশন দেবে, পিডিএফ আমি স্যারকে দেবো, স্যার তোমাদের গ্রুপে দিয়ে দেবেন, ঠিক আছে? কোনো সমস্যা আছে কারো? লাস্ট বার আমি জিজ্ঞেস করছি, আর না হলে শেষ করবো ক্লাসটা। আচ্ছা এখন আমার কথা শুনতে পাচ্ছো? আমার কথা শুনতে পাচ্ছো?